প্রাক বড়দিন, শীতকাল, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কলকাতা আলোর মহারাজ হয়ে উঠেছে। এই বড়দিনের একটা অন্য তাৎপর্য রয়েছে। তো এখানে নাহমস বলে যে দোকানটি আছে সেটা সম্পর্কে একটা প্রায় কথা চালু আছে যে এখানে ইহুদিদের দোকান, যারা কেক বানান তারা মুসলিম, যারা ক্রেতা তাদের অধিকাংশই হিন্দু, এবং উৎসবটি হলো খ্রিস্টান উৎসব। এই সেকুলারিজম এটা কলকাতা লালন করে, এটা কলকাতা যাপন করে। কিন্তু আমাদের প্রতিবেশী ছিল না, একই ঘর ছিল, কাঁটাতারের বেড়া আলাদা করে দিয়েছে, সেখানে আজকে অন্ধকার। এবং সেই নিয়ে প্রকাণ্ড মিছিল শহরের রাজপথ জুড়ে সিপিআইএমের, সেখান থেকেই পাকড়াও করেছি কার্যত। সিপিআইএমের মিছিলে পুরোভাগে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেখান থেকে স্যারকে কার্যত পাকড়াও করেছি। স্যার, আপনাদের বিরুদ্ধে তো একটা ভয়ঙ্কর অভিযোগ যে আপনারা ইসলামী মৌলবাদের বিরুদ্ধে সফট, বিশেষ করে আপনার বিরুদ্ধে, এবং কমিউনিজম এবং ইসলাম টেরোরিজমকে কার্যত গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেটা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে। তো এই পরিকল্পনায় কি আপনারা কিছুটা জল ঢেলে দিলেন? একটা প্রবাদ বাক্য হচ্ছে, ইগনোরেন্স ইজ ব্লিস, অজ্ঞতাই শান্তি। এবং যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, বিনয়ের সঙ্গে বলতে হয় তাদের মতো মূর্খ আর অজ্ঞ খুঁজে পাওয়া যাবে না। ধর্মনিরপেক্ষতার পক্ষে, ধর্মীয় মানুষের মধ্যে বিভাজনের বিরুদ্ধে আমরা কমিউনিস্টরা ধারাবাহিকভাবে লড়াই। এমনকি বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও দেখবেন সেখানকার কমিউনিস্ট পার্টি তারা রুখে দাঁড়িয়েছেন। তারা নাগরিক সমাজকে সংগঠিত করছেন যে মানুষের মধ্যে ধর্মীয় কারণে বিভাজন করা যাবে না। আমার দেশে একটা নতুন কৌশল চালু হয়েছে। সেই কৌশলটা কি? গত দুদিনে দেখলাম দুজন সঙ্গীত শিল্পীকে তার গান গাইবার মাঝখানে থামিয়ে দেওয়া হচ্ছে, বলছে সেকুলার গান চাই। এরা আরএসএস এজেন্ট। তাই একদম, যারা এই কথাগুলো বলছেন তারা আরএসএস এজেন্ট। তার কারণ তারা এইভাবে পরিকল্পনা করে সেকুলারিজম সম্পর্কে মানুষের একটা বিতৃষ্ণা তৈরি করতে চাইছেন। আপনারা খোঁজ করে দেখবেন গান আবার সেকুলার গান। গান শিল্পকর্ম মানুষ তার আনন্দের মধ্য দিয়ে সৃষ্টি করে। কোনো শিল্পী তিনি সমাজমুখী, শিল্প সমাজের জন্য, কেউ মনে করেন শিল্প বিনোদনের জন্য। এটা শিল্পীদের ভিন্ন দৃষ্টিভঙ্গি, কিন্তু সেখানে কোথাও এই রকম সামাজিক মেরুকরণের জায়গা নেই। যারা করছেন তারা পরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আমাদের ক্ষুদ্র শক্তি হলে আমরা মিছিল করি, মানুষকে সংগঠিত করি, এটাই আমাদের কাজ। স্যার, এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনাকে করতেই হবে। বাংলাদেশের এই যে নক্কারজনক যে বর্বর ঘটনা, এবং তারপরে এখন তো সোশ্যাল মিডিয়ার শক্তিকে কোনোভাবে অগ্রাহ্য করা যায় না, একটা ডিসকোর্স যেন তৈরি করা হচ্ছে যে ইসলামী টেরোরিজম এবং কমিউনিজম কার্যত তারা হাতে হাত রেখে চলে। আচ্ছা বলুন তো, দিল্লির বুকে, ছত্তিশগড়ে, বিভিন্ন জায়গায় এই যে ক্রিসমাস, যেটা যীশু খ্রিস্টদের একটা ধর্মীয় উৎসব, তার উপরে হামলা হচ্ছে কেন? ওখানে কমিউনিস্টরা নেই। তাহলে ভারতবর্ষের মাটিতেও হিন্দুত্ববাদীরা তারা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপর আক্রমণ করছেন। সংখ্যাগুরু মৌলবাদ ভয়াবহ। বৈজ্ঞানিকভাবে আপনি দুটো বস্তু পাশাপাশি রাখলে যেটা অনেক বেশি ওজনদার, সেখানেই কিন্তু ছোট বস্তু আকৃষ্ট হয়। সুতরাং ভারতবর্ষের বুকে আমাদের হিন্দু মৌলবাদের বিরুদ্ধেই বলতে হবে, এবং সাধারণভাবে আমাদের মৌলবাদের বিরুদ্ধেই বলতে হবে। আজকে আমরা যেমন হিন্দু মৌলবাদের বিরুদ্ধে বলছি, আমরা ইসলাম মৌলবাদের বিরুদ্ধেও বলছি। একটা মৌলবাদ মাথা ছাড়া দিলে আরেকটা মৌলবাদ মাথা ছাড়া দেয়। আর এই যে সংখ্যাগরিষ্ঠ মৌলবাদ বিপজ্জনক, এ কথা তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে। আমি কে? কিন্তু যারা বুঝতে পারছেন যে আমাদের কণ্ঠস্বরটা মানুষকে সচেতন করছে, তারাই ভয়ে আমাদের উপর আক্রমণ করছে। স্যার, একটা কথা একটু জিজ্ঞেস করব। হুমায়ুন কবিরের যে নতুন দল, আপনি আমার মনে হয় একদম যখন তিনি ঘোষণা করেছিলেন, আমি আপনার ইন্টারভিউ করেছিলাম, আপনি বলেছিলেন এটা আরএসএসের একটা প্রজেক্ট, এবং এখনও পর্যন্ত হুমায়ুন কবির নিজে মুখে সেকুলার বললেও খুব সেকুলারিজমের কোনো সঠিক বার্তা কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও বালিগঞ্জে হিন্দু একজন ব্রাহ্মণ ভদ্রমহিলা প্রার্থী হচ্ছেন ইত্যাদি ব্যাপার, তিনি বলছেন যে এটা সেকুলার দল। আপনার দৃষ্টিভঙ্গি কি? ও যে দলের নামকরণ করেছে, দেখবেন সেই নামকরণের মধ্যে ইঙ্গিত আছে যে তিনি দুটি দলই মৌলবাদকে, কেউ নরম কেউ গরম, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলছেন। জনতা এবং উন্নয়ন।
ভারতীয় জনতা পার্টির জনতাকেও রেখেছেন, মমতার উন্নয়নের স্লোগানটাকেও রেখেছেন। এটা কাকতালীয় হতে পারে স্যার। না, পরিকল্পিত, কাকতালীয় নয়। আপনি জানবেন এই হুমায়ুন কবির যা কাজ করছেন এটা ওর মস্তিষ্ক প্রসূত নয়, এর পেছনে খুব বড় মাথা আছে যারা ওকে মদত দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, পশ্চিমবঙ্গের মাটিতে ধর্মীয় বিভাজনটাকে আরও তীব্র করার চেষ্টা করছে। স্যার সেখানে দাঁড়িয়ে আপনি হয়তো আমার এই প্রশ্নটা শুনলে হয়তো মনে হবে আপনার যে আমি আপনার একটু আপনাদের পক্ষে বলছি, কিন্তু একদম খুব নির্মোহ হয়েই জিজ্ঞেস করছি। বাংলা বাঁচাও যাত্রা বা বাংলাকে পুনর্জীবিত করার জন্য পুনরুজ্জীবন যাত্রা, বাংলা বাঁচাও যাত্রা যে হলো, এই বাংলা বাঁচাও যাত্রার কি এটা সাফল্য যে মন্দির মসজিদের রাজনীতিতে আবার মানুষকে ফিরিয়ে আনতে হচ্ছে? এই বাংলা বাঁচাও যাত্রা মানুষকে সচেতন করছে। মানুষের মধ্যে ভীতি ছিল, সন্ত্রাসবাদী আক্রমণ যা তৃণমূল বিজেপি বিভিন্ন জায়গায় চালু রেখেছে তার বিরুদ্ধে একটা পাল্টা প্রতিরোধ, এই প্রতিরোধের বার্তা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। ওরা ভয় পেয়ে গেছেন, তাই ওরা এখন আরও সুতীব্রভাবে এই ধর্মীয় বিভাজনটাকে লালন করছেন। কিন্তু হুমায়ুন কবির তো বলছেন যে আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম। এটা বলতেই হবে। শুনুন, ওকে কিছু কিছু সাজানো কথা বলতেই হবে। যেমন মমতাও বলে আমি ধর্মনিরপেক্ষ, আমি সরকারি ধর্মনিরপেক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ধর্মনিরপেক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় মৌলবাদী, এটা মাথায় রাখবেন। কেন বলছেন স্যার? তিনি ধর্মীয় বিভাজনটাকে তীব্র করছেন সরকারি সহযোগিতায়, প্রশাসনকে ব্যবহার করে। এর থেকে বড় মৌলবাদী আপনাদের ভাষায় বিজেপির থেকেও বড় সাম্প্রদায়িক, কারণ মন্দির করছেন সরকারি টাকা। বললাম তো যে আরএসএস এর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সার্থক রূপায়ণ করছেন মমতা। জনগণের টাকায় মন্দির, জনগণের টাকায় উত্তরবঙ্গে বন্যার্ত মানুষকে বাঁচাতে গিয়ে তিনি বলছেন এখানে মহাকালের মন্দির করে দেবো। এটা আরএসএস এর প্রোগ্রাম, আরএসএস উল্লসিত। তাই দেখবেন আরএসএস এর পত্রপত্রিকায় বলা হয়, আর যাই হোক মমতাকে যেন বিব্রত না করা হয়। আমি বলছি, অনেক দিন থেকেই বলছি, অনেকে আমাকে এইভাবে আক্রমণ করেন। আরএসএস যে বীজ বপন করেছে, সেই বীজটি বপন করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে মমতাকে সামনে রেখে। স্যার আমার একেবারে শেষ দিকে যাব আমি, আর দু একটা প্রশ্ন আপনাকে। অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কথা বলতে গেলে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যেতে হয়, কিছু করার থাকে না। প্রশ্নটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরেই এরকমও বলেছেন যে বিজেপি তৃণমূল নাকি ধূলিসাৎ হয়ে যাবে, হাওয়ায় মিলিয়ে যাবে, এরকম আপনি বলেছেন। কিন্তু হুমায়ুন কবিরের দল সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা, এবং আমরা কথা বলছি তাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে যেটা, যে এতে বিজেপি এবং তৃণমূলের সাহায্য হবে, সিপিআইএম বিরোধী বিপদে পড়বে। তার কারণ হচ্ছে মুসলিম ভোটটা ভাগ হয়ে যাবে। এটাই তারা সেই পরিকল্পনা নিয়ে করেছেন, কিন্তু ওরা বুঝতে পারছেন না যে মানুষ ধীরে ধীরে কিন্তু অনেক সচেতন হয়ে যাচ্ছে। আজকে মতুয়া সম্প্রদায় তারা বুঝতে পারছেন যে তৃণমূল বিজেপি কেউ তাদের বাঁচাতে পারবে না। আজকে দরিদ্র মুসলিম সম্প্রদায় বুঝতে পারছেন যে ধর্মীয় রাজনীতি করে তাদের বাঁচবার রাস্তা নেই। তাদের ধর্মনিরপেক্ষ রাজনীতি, গণতান্ত্রিক বামপন্থী রাজনীতির সঙ্গে সহমত হতে হবে। সেই কণ্ঠ উঠে আসছে, দেখবেন আপনি মাটিতে কান পাতুন। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, সিপিআইএম এর মিছিল, রাজপথ, ক্যারল বাজছে পিছনে, বড়দিন, এই আবহে দাঁড়িয়ে একদম রাজপথ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলার বেকার যুবক, বাংলার যারা চাকরিহারা যুবক, বাংলার যারা সংখ্যালঘু সম্প্রদায় গরিব মানুষ, বাংলার যারা সংখ্যাগুরু সম্প্রদায় গরিব মানুষ, একদম ক্যাটেগরিক্যালি তাদের উদ্দেশ্যে বার্তা। আমার একটাই বক্তব্য, মানুষ যখন জন্মায় তখন মানুষের মধ্যে কোনো রকম পার্থক্য থাকে না। মানুষ জন্মের প্রক্রিয়াটা আন্তর্জাতিকভাবে একই পদ্ধতি। তার মূল মন্ত্র হচ্ছে ভালোবাসা, আবেগ, অনুভূতি। সেটা নিয়েই থাকুন, সেটা নিয়েই বড় হন। ধর্মটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া। আপনি ব্যক্তিগতভাবে আচরণ করুন, আপনি মন্দিরে যান, মসজিদে যান, কিন্তু আপনার ব্যক্তিগত পছন্দটা অন্যের ওপর চাপিয়ে দেবেন না। এই মানসিকতা নিয়ে চললে পরে আমরা জিতব। লক্ষ্য করবেন, আজকেই খবর পেলাম আরাবল্লীকে একদম ধ্বংস করার যে পরিকল্পনা হচ্ছিল, সেখানকার গরিব কৃষক ধর্ম নির্বিশেষে সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্টের এই ধরনের অদ্ভুত অর্বাচীন চিন্তা, তাকে ধূলিসাৎ করে দিয়ে মানুষ কিন্তু মানুষের জয়গান গেয়েছেন। প্রকৃতিকে বাঁচাবার জন্য সব মানুষ এক হয়েছেন। আরাবল্লী আর আদানির হাতে যাবে না, এবং আগামী দিনে যতই চেষ্টা করুন মোদি, দেশীয় সম্পদ খুব বেশি আর আদানিকে দিতে স্যার জাতীয় রাজনীতির প্রসঙ্গ যখন এলোই, আমার একটা শেষ প্রশ্ন করে নিতে হবে, কারণ নরেন্দ্র মোদী দুদিন আগেই বাংলা সফর করলেন এবং খুব সদর্থক কোনো বার্তা পাওয়া গেল না, হিন্দুদের উদ্দেশ্যেও পাওয়া গেল না, মতুয়াদের উদ্দেশ্যেও পাওয়া গেল না। দীপু দাসকে কেন্দ্র করে একটি শব্দ উচ্চারণ করলেন না, অনুপ্রবেশের তত্ত্ব আনলেন। বিজেপি কি তাহলে তৃণমূলকে দান ছেড়ে দিচ্ছে, ওয়াকওভার দিয়ে দিচ্ছে? বিজেপি তৃণমূলকে রাখতে চায়,
বিজেপি যখন বুঝে যাচ্ছে তাদের সামর্থ্য নেই, তারা স্বাধীনভাবে সরকার করতে পারবে, তখন তারা নিশ্চিত করবে তৃণমূল ক্ষমতায় থাকুক। এবং তার জন্য সব প্রচেষ্টা নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, ভাগাবাদ দেখেছেন, ভাগাবাদ কলকাতায় এসে এই কথা বলেছে। কি কথা বলেছে? এক ভাগবত যা বলছে সে তো আরএসএসের তত্ত্বকে সে উড়িয়ে দিচ্ছে, বাংলার মাটিতে দাঁড়িয়ে বুক কাঁপছে, পা কাঁপছে, তাই এই ধরনের কথা বলছে।